হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যাব বদ্রীনাথ। তাই সোনপ্রয়াগ থেকে 5:30টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো, বাইরে সোনপ্রয়াগ বাজারটা আর সোনপ্রয়াগ শহরটাকে কি সুন্দর দেখতে লাগছে। আমাদের বাস আছে সোনপ্রয়াগ থেকে, সকাল 6টা থেকে আমাদের বাস। আমরা আজ সেই বাসে করেই যাব বদ্রীনাথ। এখনও আলো ফোটেনি। তাহলে চলো বন্ধুরা, আমাদের সাথে আজকে তোমাদেরকেও নিয়ে যাব বদ্রীনাথে। এই হলো আমাদের বাস। আমরা রেড বাসের অ্যাপ থেকে এই বাসটা বুক করেছিলাম। আর আমরা এখন সোনপ্রয়াগ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাসের ভাড়া পড়েছিল 840 টাকা করে পার হেড, টোটাল 1680 টাকা। আমরা এখানেও যেটা ভুল করেছিলাম, যে ড্রাইভার সিটের বাঁ দিকের রোতে এখানে ভিউ ছিল, কিন্তু আমরা ড্রাইভার সিটের ডান দিকের রোতে সিট বুক করেছিলাম। আমরা ভেবেছিলাম আসার সময় যেহেতু ডান দিকে ভিউ ছিল, সেই জন্য এবারেও ডান দিকে ভিউ থাকবে, কিন্তু তা নয়, এবার ছিল বাঁ দিকে ভিউ। তাও মোটামুটি ভিউ আমরা যেটুকু যা পেয়েছি তোমাদের সাথে এখানে শেয়ার করব। আর বদ্রীনাথ নারায়ণ সম্পর্কে তোমাদের কিছু তথ্য এখানে আমি দেব। বদ্রীনাথ মন্দির হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরের অপর নাম বদ্রীনারায়ণ মন্দির। এটি হিন্দু দেবতা বিষ্ণুর মন্দির। বদ্রীনাথ শহর ও বদ্রীনারায়ণ মন্দির চারধাম ও ছোট চারধাম নামে পরিচিত তীর্থগুলির অন্যতম। বদ্রীনাথ মন্দির দিব্য দেশম নামে পরিচিত 108টি বৈষ্ণব তীর্থেরও একটি। প্রতি বছর এপ্রিল মাসের শেষ ভাগ থেকে নভেম্বর মাসের প্রথম ভাগ পর্যন্ত 6 মাস এই মন্দিরটি খোলা থাকে। শীতকালে হিমালয় অঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়ার জন্য এই সময় এই মন্দির বন্ধ রাখা হয়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। বদ্রীনাথ ভারতের জনপ্রিয় তীর্থগুলির একটি। এই মন্দিরের দেবতা বিষ্ণু বদ্রীনারায়ণ নামে পূজিত হন। বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার বিগ্রহটি কোষ্ঠী পাথরে নির্মিত। হিন্দুরা বিশ্বাস করেন এটি বিষ্ণুর 8টি স্বয়ং ব্যক্ত ক্ষেত্র স্বয়ং নির্মিত বিগ্রহের একটি। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণুপুরাণ ও স্কন্দপুরাণ এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে 9ম শতাব্দীতে আলোয়ার সন্তদের রচিত তামিল আনুশাসনিক ধর্মগ্রন্থ দিব্য প্রবন্ধতেও এই মন্দিরের ধর্মীয় মাহাত্ম্যের কথা উল্লেখ করা হয়েছে। মন্দিরের ঠিক নিচে তপ্তকুণ্ড নামে একটি উষ্ণ গন্ধক প্রস্রবণ রয়েছে। এটির ঔষধি গুণ আছে বলে মনে করা হয়। অনেক তীর্থযাত্রী মনে করেন মন্দিরে যাওয়ার আগে এই কুণ্ডে স্নান করা আবশ্যক। এই প্রস্রবণের বার্ষিক গড় তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রস্রবণের বাইরে এই অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস এর নিচে থাকে। মন্দিরের 2টি পুকুরের নাম নারদকুণ্ড ও সূর্যকুণ্ড। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন। হিমালয়ের একটি অঞ্চলে মাংসভুক সন্ন্যাসী ও অসাধু লোকজন বাস করত। এই স্থানটি তার থেকে দূরে ছিল বলে বিষ্ণু ধ্যানের জন্য এই স্থানটিকে নির্বাচিত করেন। ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না। তার স্ত্রী লক্ষ্মী একটি বদ্রী গাছের আকারে তাকে রক্ষা করেন। লক্ষ্মীর ভক্তিতে তুষ্ট হয়ে বিষ্ণু এই অঞ্চলের নাম দেন বদ্রিকাশ্রম। আটকিন্সের মতে এই অঞ্চলে একসময় একটি বদ্রী গাছের জঙ্গল ছিল, কিন্তু সেই জঙ্গল আজ আর দেখা যায় না। এই মন্দিরের বদ্রীনাথ রূপী বিষ্ণুর মূর্তিটি পদ্মাসনে উপবিষ্ট অবস্থায় দেখা যায়। পুরাণ অনুসারে এক ঋষি লক্ষ্মীকে বিষ্ণুর পদসেবা করতে দেখেন। তাই দেখে তিনি বিষ্ণুকে তিরস্কার করেছিলেন। সেই জন্য বিষ্ণু বদ্রীনাথে এসে দীর্ঘ সময় পদ্মাসনে বসে তপস্যা করেছিলেন। বিষ্ণু পুরাণে বদ্রীনাথের উৎপত্তি সম্পর্কে আরেকটি উপাখ্যান পাওয়া যায়। এই উপাখ্যান অনুসারে ধর্মের 2 পুত্র ছিল, নর ও নারায়ণ। এরা হিমালয়ে পর্বত রূপ ধারণ করেছিলেন। তারা ধর্মপ্রচারের জন্য এই স্থানকে নির্বাচন করেন এবং হিমালয়ের বিভিন্ন বৃহৎ উপত্যকাগুলিকে বিবাহ করেছিলেন। আশ্রম স্থাপনের জন্য উপযুক্ত জায়গার অনুসন্ধানে এসে তারা
পঞ্চবদ্রীর অন্যান্য 4 বদ্রীর সন্ধান পান। এগুলি হলো বৃন্দাবদ্রী, যোগবদ্রী, ধ্যানবদ্রী ও ভবিষ্যবদ্রী। অবশেষে তারা অলকানন্দা নদী পেরিয়ে উষ্ণ ও শীতল প্রসবনের সন্ধান পান এবং এই স্থানটির নামকরণ করেন বদ্রী বিশাল। অনেকটা পথ আমরা জার্নি করে ফেললাম। এখন 11:18 মতো বাজে। একটা ধাবার সামনে আমাদের নামানো হলো ব্রেকফাস্ট করার জন্যে। এখানে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর চানা মশলা। আমরা এই ধাবাটায় নেমে এখানে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম। এছাড়া যাদের যাদের টয়লেট যাওয়ার দরকার হবে তারা এখানেই টয়লেট যেতে পারবে। তারপর আবার বাস রওনা দেবে আমাদের গন্তব্য বদ্রীনাথের দিকে। তাহলে চলো এর আশেপাশের এলাকাটা তোমাদের একবার দেখিয়ে দিই। পাহাড়ের কোলে কি সুন্দর একটা জায়গা যেখানে আমাদের নামানো হয়েছিল। মনটা ভরে যাচ্ছিল এই দৃশ্য দেখে। এখনও অনেকটা পথ আমাদের পাড়ি দিতে হবে। এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেশ কিছু ড্রাই খাবার আবার আমাদের সঙ্গে নিয়ে আমরা আবার রওনা দিলাম বাসে করে বদ্রীনাথের পথে। বদ্রীনাথের পথে যাওয়ার সময় এরকম অনেকগুলো প্রয়াগ পড়বে। তারই মধ্যে একটা প্রয়াগ তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। দেখো বন্ধুরা, তোমরা ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করলে দেখতে পাবে যে নদীর জল 2 রকম কালারের। এখানে দুটো নদী একসঙ্গে এসে মিলিত হচ্ছে, তাই নদীর জল 2 রকমের কালারের এখানে প্রবাহিত হচ্ছে। টোটাল 5টি প্রয়াগ আছে। পঞ্চপ্রয়াগ হলো হিন্দু ধর্মীয় নীতির একটি অভিব্যক্তি, যা বিশেষভাবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়ে 5টি পবিত্র নদীর সঙ্গম বোঝাতে ব্যবহৃত হয়। 5টি প্রয়াগ। প্রয়াগ যার অর্থ সংস্কৃতে নদীর সঙ্গম স্থল। যথাক্রমে প্রয়াগগুলি হল বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ। এইখানে যে প্রয়াগটি আপনাদের দেখানো হচ্ছে এটা হচ্ছে কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ হলো সেই স্থান যেখানে অলকানন্দা নদী পিণ্ডার নদীর সাথে মিলিত হয়েছে, যা নন্দা দেবী পর্বতমালার নিচে পিণ্ডার হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। মহাকাব্য মহাভারতের কিংবদন্তি বর্ণনা করে যে কর্ণ এখানে তপস্যা করেছিলেন এবং তার পিতা সূর্যদেবের কাছ থেকে কবচ এবং কুণ্ডলা এর সুরক্ষামূলক কবচ অর্জন করেছিলেন, যা তাকে অবিনাশী শক্তি দিয়েছিল। এইভাবে কর্ণের নাম থেকে সঙ্গমের নাম হয়েছে। কোনো ঐতিহাসিক নথিতে বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় না, তবে বৈদিক ধর্মগ্রন্থগুলিতে এই মন্দিরের প্রধান দেবতা বদ্রীনাথের উল্লেখ পাওয়া যায়। তার থেকে অনুমান করা হয় যে বৈদিক যুগে এই মন্দিরের অস্তিত্ব ছিল। কয়েকটি উপাখ্যান অনুসারে এই মন্দিরটি খ্রিস্টীয় 8ম শতাব্দী পর্যন্ত একটি বৌদ্ধ ধর্মক্ষেত্র ছিল। 9ম শতাব্দীতে আদিশঙ্কর এটিকে একটি হিন্দু মন্দিরে রূপান্তরিত করেন। এই মন্দিরের স্থাপত্য বৌদ্ধ বিহারগুলি স্থাপত্যের অনুরূপ। মন্দিরের সুচিত্রিত প্রবেশদ্বারটিও বৌদ্ধ মন্দিরের একটি বৈশিষ্ট্য। তা দেখেই কেউ কেউ এই মত প্রকাশ করেছেন। অন্য মতে 9ম শতাব্দীতে আদি শঙ্করই প্রথম বদ্রীনাথকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেন। হিন্দু বিশ্বাস অনুসারে 814 থেকে 820 সাল পর্যন্ত 6 বছর তিনি এই অঞ্চলে বাস করেছিলেন। এরপর আমাদের বাস একটা জায়গায় থামলো। সেখানে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তখন 4:14 মতো বাজে। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। বাস যখন সকালবেলা ছেড়েছিল তখন অনেকটা ডিলে হয়েছিল, সেই জন্যে আমাদের পৌঁছাতে বিকেল হয়ে গেল আর কিছুটা দেরিও হয়ে গেল। না হলে আমাদের টোটাল সময় লাগা উচিত ছিল 9 ঘন্টা, কিন্তু আমাদের সময় লাগলো প্রায় 11 ঘন্টার মতো। এখন 5:30টার মতো বাজে। আমরা বদ্রীনাথের বাস স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বদ্রীনাথের জিএনভিএমে যাওয়ার জন্য একটু হেঁটে যেতে হবে। বদ্রীনাথে আমাদের জিএনভিএম বুক করা আছে, ওখানেই আমরা স্টে করব। 2 দিন আমাদের বুক করা ছিল।
ওখানে আমাদের জিএনভিএম ভাড়া নিয়েছিল 700 টাকা পার ডে পার হেড। আর জিএনভিএমে যে রাতের খাবার সেটা ছিল ওই ভাড়ার সাথে ইনক্লুডেড। চলো বন্ধুরা, আমরা এখন তাহলে জিএনভিএমের দিকে যাই, কিন্তু এখনই তোমাদের জিএনভিএমটা দেখাবো না। এখন আমি তোমাদেরকে বদ্রীনাথের মন্দিরের সন্ধেবেলার রূপটা দেখাবার জন্য বদ্রীনাথের মন্দিরে নিয়ে যাব। তাহলে চলো বন্ধুরা, জিএনভিএমে আমরা সমস্ত মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথের মন্দিরের উদ্দেশ্যে। বদ্রীনাথের মন্দিরের যে সন্ধ্যাবেলার রূপ, সেই রূপটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। অনেক অপেক্ষার পর আমরা শেষ পর্যন্ত বদ্রীনাথ মন্দিরে এসে হাজির হলাম। দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো, ওই যে আলো দেয়া সুন্দর যে মন্দিরটা, ওইটাই হচ্ছে শ্রী বদ্রী বিশালের মন্দির। আর মন্দিরের সামনে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। ওই ধোঁয়াটা মন্দিরের সামনে যে তপ্তকুণ্ড আছে, সেই তপ্তকুণ্ড থেকে এই ধোঁয়াটা উঠছে। দেখো বন্ধুরা, মন্দিরটা দেখে আমরা সমস্ত ক্লান্তি সারাদিনের আমরা ভুলে গেলাম আর মোহিত হয়ে রইলাম মন্দিরের দিকে চেয়ে। এরপর আমরা মন্দিরের সামনে একটা ডালার দোকান থেকে আমাদের পুজোটা কিনে নিলাম। পুজোটা আমাদের দাম নিয়েছিল 200 টাকা। এইসব ডালার দোকান মন্দিরের অনেক আগে থাকতেই শুরু হয়ে যায়। মন্দিরের কাছাকাছি গিয়েও তোমরা অনেক ডালার দোকান পাবে। আমরা ঠিক করলাম যে মন্দিরে যখন পুজো দেয়া যাচ্ছে, আমরা এখান থেকেই ডালাটা কিনে নেব। কিনে নিয়ে আমরা মন্দিরে আজকে পুজো দিয়ে দেব। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরের সামনেও প্রচুর পুজোর ডালার দোকান পাবে, আর মন্দিরের সামনেও তোমরা জুতো রাখার জায়গা পাবে। মন্দিরের সামনে থেকেও তোমরা পুজো কিনে নিতে পারো, আর সেখানে তোমাদের জুতো রেখে দিতে পারো। আমরা পুজোটা কিনে নিয়ে মন্দিরের সামনে জুতো রাখার জায়গায় জুতোটা রেখে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য। মন্দিরের ভিতরেও নানা রকম দোকান আছে। মন্দিরের গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি। মন্দিরের সামনে নাট মন্দিরের মতো আছে, ওইখান থেকেই আমরা পুজো দিয়েছিলাম। তারপর আমরা মন্দিরের চারিদিকটা একবার প্রদক্ষিণ করে নিলাম। প্রদক্ষিণ করে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখলাম। মন্দিরটি 3টি পৃথক অংশে বিভক্ত: গর্ভগৃহ, দর্শন মণ্ডপ ও সভা মণ্ডপ। গর্ভগৃহের ছাদটি শঙ্কু আকৃতি বিশিষ্ট। এটি প্রায় 15 মিটার। এর মাথায় সোনার গিল্টি করা ছাদযুক্ত একটি ছোট গম্বুজ রয়েছে। মন্দিরের সম্মুখভাগটি পাথরের তৈরি। এখানে খিলান আকৃতির জানলা দেখা যায়। প্রধান প্রবেশপথটিও একটি সুউচ্চ খিলান আকৃতির দরজা। একটি চওড়া সিঁড়ি বেয়ে এই দরজার কাছে পৌঁছাতে হয়। প্রধান প্রবেশদ্বার পার হলেই একটি বৃহদাকার ও স্তম্ভযুক্ত মণ্ডপে উপস্থিত হতে হয়। এটি পার হলেই মন্দিরের মূল গর্ভগৃহে যাওয়া যায়। উক্ত মণ্ডপের স্তম্ভগুলি ও দেয়ালগুলি সূক্ষ্ম কারুকার্যে চিত্রিত। গর্ভগৃহে বদ্রীনারায়ণের 1 মিটার উচ্চতার শালিগ্রাম বিগ্রহটি একটি বদ্রী গাছের তলায় সোনার চাঁদোয়ার নিচে রাখা আছে। বদ্রীনারায়ণের মূর্তির উপরের 2 হাত উত্তোলিত অবস্থায় শঙ্খ ও চক্র ধরে আছে এবং নিচের 2টি হাত যোগমুদ্রায় উপবিষ্ট মূর্তির কোলের উপর ন্যস্ত অবস্থায় রয়েছে। গর্ভগৃহে বদ্রীনারায়ণ ছাড়াও সম্পদের দেবতা কুবের, দেবর্ষি নারদ, উদ্ভব, নর ও নারায়ণ ঋষির মূর্তি আছে। মন্দিরের চারপাশে 15টি মূর্তি পূজা হয়। এর মধ্যে রয়েছে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, নারায়ণের বাহন গরুড় ও নবদুর্গার মূর্তি। এছাড়াও মন্দিরে লক্ষ্মী, নৃসিংহ এবং আদিশঙ্কর ও রামানুজের মন্দির আছে। মন্দিরের সকল মূর্তি কোষ্ঠী পাথরের তৈরি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, এই হলো সেই উষ্ণ প্রস্রবণ বা তপ্তকুণ্ড। সিঁড়ি দিয়ে নিচে নেমে এই তপ্তকুণ্ডটিতে যেতে হয়।
ওই যে ওইখানটা দেখছো না, ওই যে চৌকো এ মতো করা আছে বাড়ি মতো, ওটা হচ্ছে ছেলেদের কুণ্ড। এখানে জুতো ফুতো রাখারও জায়গা আছে ওইখানটা। মেয়েদেরটা ওই পাশে একটা লাল লাল বাড়ি করা আছে, লাল ছাদ, ওইটা হচ্ছে মেয়েদের কুণ্ড। অনেক জায়গা আছে এখানে, জল পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে পারো ওখানে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডরমিটারির পথে ফিরে যাচ্ছি। যাওয়ার আগে এখানে দেখলাম যে খুব ঘন করে এখানে দুধ বিক্রি হয়। দুধের ওপর মালাই দিয়ে এরা দুধ বিক্রি করে, আর খেতেও খুব সুন্দর হয়। আমরা একটু খেয়ে নিয়ে তারপরে ডরমিটারিতে ফিরে গেলাম। এখানে ডিনার দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। কালকে সকালবেলা আমরা যাব মানাগ্রাম, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। অপেক্ষায় থেকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো।